আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দুইজন ব্যারিস্টার সাহেব আছেন ইউকে বিডিটিভির পক্ষ থেকে। আমরা টক শোতে আসছি। আমাদের আজকের বিষয় হলো ঢাকা ইউনিভার্সিটিতে যে একটি লোমহর্ষক ঘটনা ঘটে গেল, এই ব্যাপারে আমাদের কিছু বলা এবং কিছু জানা। আমরা কি আসলেও মানুষ না পশু? আমরা মানুষের সাথে কীরকম আচরণ করি, কীরকম ব্যবহার করি, বা আমরা মানুষকে কি এরকম করতে পারি কি না, এটা নিয়ে কিছু সমসাময়িক প্রশ্ন। আহ, আমার এক সাইডে আছে আমাদের ব্যারিস্টার ইমানুল হক, আর এক পাশে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ব্যারিস্টার ইউসুফ রেজা। আশা করি সবাই ভালো আছেন। ইমাদুল ভাই কেমন আছেন আপনি? ইমাদ ভাই? হ্যাঁ, ভালো। ওকে। আর ইউসুফ ভাই আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভাই বর্তমান পরিস্থিতির উপরে মনটা খুব খারাপ ভাই। জানি না আমরা ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যাক, আহ, ইমানুল ভাই কিছু বলবেন দয়া করে আমাদের বর্তমান যে আজকে যে ঘটনা ঘটে গেল তোফাজ্জলরে নিয়ে? এই ব্যাপারে কিছু বললে আমি বলবো। আপনার কাছে আসি, আপনি একটু বলেন যে এই ব্যাপারে কিছু বিস্তারিত। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে যেটা দেখলাম যে মিডিয়াতে, যে তোফাজ্জল নামে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা হলে তাকে হত্যা করা হয়েছে। বেশ কয়েকজন ছাত্র বা হলে যারা থাকে তারাই হয়তো এটার জন্য রেসপন্সিবল। যেটা দুঃখের বিষয় সেটা হলো যে তাকে ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন, এবং তাকে তারা মনে করেছে সে একটা চোর। তারপরেও তাকে তাকে খাইয়েছে। খাওয়ানোর পরে তার সাথে কথাও বলেছে। এখানে বড় জিনিস হলো যে এই ছাত্রগুলা, ইয়াং জেনারেশনের, তাদের এটা বোঝা উচিত ছিল যে এই ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন এবং সে চোর নয়। ইভেন দো সে চুরি চুরি করতে আসেও, চুর হয়, তাহলেও কি তাকে এরকম তারা মারতে পারতো? তাকে খাওয়াইছে, তারপরে 4-5 ঘন্টা তারা বসাইয়া রাখছে, পিঠা দিছে, খাওয়ানোর পরে আবার পিঠা দিছে। এইরকম করে ছেলেটাকে তার হত্যাই করে ফেললো। এটা অত্যন্ত নিষ্ঠুর একটা আচরণ। ছাত্রদের পক্ষ থেকে এরকম আচরণ আমরা আগে কখনো দেখি নাই, আম, এবং ভবিষ্যতে দেখবো বলে মনে হয় না। কিন্তু কেন যে এরকম এই ছাত্রগুলা, একটা দুটা ছেলে নয়, বেশ কয়েকটা, যতটুকু ফুটেজ দেখা গেল, সবাই একসাথে মিলেই এটাকে এরকম টর্চার করলো, করে মেরেই ফেললো। এবং কেউ কি বুঝতে পারলো না যে এই ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন, এই ছেলেটা ক্ষুধার্ত, সে খেতে চাচ্ছে, এবং তাকে এইভাবে খাওয়ানোর পরে কথা বলে 5-6 ঘন্টা আহ নিজের সামনে রেখে তারপরে তাকে তারা পিটিয়ে হত্যা করলো। এরকম একটা নক্কারজনক কাজ কিভাবে যে নিন্দা জানাই আহ তা বুঝে উঠতে পারতেছি না। কিন্তু নিশ্চয়ই আসলে ভেরি শকড এই নিউজটা দেখে আর ফুটেজ গুলা দেখে। আহ, বুঝতে পারতেছি না মানুষের আচার আচরণে হঠাৎ করে কিভাবে এত পরিচয়, এত পরিবর্তন এসে পড়লো, বা এটার রিজনটা কি। আমরা এটা জানি যে গত জুলাই মাসে যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানে শেখ হাসিনার গভর্নমেন্টের ব্যবহার, পুলিশের অস্ত্র ব্যবহার, তার পরবর্তীতে অগাস্টের ফার্স্ট উইকে সাধারণ মানুষজনের রাস্তায় নেমে আসা, ছাত্রদের রাস্তায় নেমে আসা, আমার মনে হয় ওই যে শখটা, যে পুলিশ যেভাবে হলে ঢুকে, অনেক শুনেছি যে ছাত্রদেরকে হত্যা করেছে, তারপরে রাস্তায় ছাত্রদেরকে হত্যা করেছে, সেটার একটা ফলশ্রুতি ছাত্ররাও যেমন যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে, ওটার থেকে মনে হয় আমাদের জাতি এখনো বের হয়ে আসতে পারে নাই। তাদের যে সাধারণ জীবনযাত্রার যে মন মানসিকতা, চিন্তা চেতনা, চিন্তার ধারা, সেটা টোটালি ব্যাহত হয়ে পড়ছে। আহ, আমার কাছে মনে হচ্ছে এই এই জিনিসটাই, যে একটা যে আফটার মাথ শক ইংরেজিতে বলে, যে বড় একটা দুর্ঘটনা ঘটার পরে যারা ওই দুর্ঘটনা দেখে সাক্ষী হয়,
অনেক সময় তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। আমার মনে হচ্ছে তো এই জিনিসটাই মনে হয় এই ছেলেগুলাকে পেয়ে বসছে, যার কারণে তারা আসলে যে একটা নিরীহ ছেলে, আমি নিরীহ বলছি কারণ সে তো মানসিকভাবে ভারসাম্যহীন এবং সে একা, তার হাতে কোনো অস্ত্র ছিল না, কাউকে সে মারতেও আসেনি। আহ, তারা বলছে যে চুরি করতে আসছিল, কিন্তু 4-5 ঘন্টা নিজের কাছে রাখার পরে তুমি চুরি করতে আসলেও সে তো তোমার কাছ থেকে কিছু নিয়ে যায় নাই। সেই অবস্থায় তোমরা তাকে কিভাবে হত্যা করতে পারলা? আসলে যে জিনিসটা এখন যা দেখলাম যে 5-6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এজন্য মনে হয় একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এগুলা তো একটা সাধারণ প্রক্রিয়া। তো জিনিস যেটা হলো যে এই ধরনের অঘটনগুলো কেন ঘটলো, এইটাই সবচেয়ে ভাববার বিষয়। ঠিক আছে ভাই, আপনার কাছে আমরা আবার আসবো। আশা করি ভালো কিছুই, আরও কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে আমার। ব্যারিস্টার ইউসুফ রেজা ভাই, আহ, এই যে মব জাস্টিস নামে যে ঘটনাটা ঘটে গেল, আমাদের দেশে তো অনেক পূর্বেও এরকম ঘটনা ঘটছে। এই ব্যাপারে আপনি কি বলবেন যে এগুলো বন্ধ করার জন্য কি করা উচিত আমাদের? ধন্যবাদ আব্দুল মোমিন ভাই, আপনি আমাকে আপনার প্রোগ্রামে যুক্ত করার জন্য। আমি প্রথমেই আসলে আমার খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে কথাগুলো বলতে হচ্ছে। আমি যেটা দেখেছি বা যে নিউজে যেভাবে এসছে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে আমরা যা দেখছি, বা বাংলাদেশের জনসাধারণের যে প্রতিক্রিয়া দেখছি, এটা একটা পজিটিভ সাইড দেখছি যে মানুষ আজকাল মানুষ কাঁদতে শিখেছে, কাঁদতেও শিখেছে, যেমন মারতে শিখেছে তেমন কাঁদতেও শিখেছে। এখানে বিষয়টা আসলে মানুষ সিম্প্যাথেটিক্যালি দেখছে যে এটা এমন না যে এই ছেলেটা ভারসাম্যহীন এই জন্য এটা মানে মানুষ কষ্ট পাচ্ছে, সেটাও না। এখানে কিন্তু যে কোনো হত্যাকাণ্ড, এটা হোক মানে কোনো অপরাধীর প্রতি এই ধরনের অপরাধীকে মেরে ফেলা, বা সে একজন খুনি, অপরাধী, সন্ত্রাসী, সে যেই হোক, সে যে দলের হোক বা যে যত খারাপ লোক হোক, তাকে মারা যেরকম একটা মানে কষ্টের, এবং একজন নিরপরাধ লোককে মারাও অবশ্যই এর চেয়ে আরো বেশি কষ্টের। তো এইখানে আসলে কে কার বিচার করবে? এখানে বিচার করার দায়িত্ব কে দিয়েছে ছাত্রদেরকে? আমার কথা হলো, যদি সে চুরি করতেও আসে, যদি সে চোরও হয়ে থাকে, তাকে মারার অধিকার তো কারণেই, তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। তাদের উচিত ছিল যে এই ধরনের কোনো, তারা যদি সন্দেহ করে বা সে যদি আসলে কোনোভাবে অপরাধের সাথে জড়িতও থাকে, তাকে অবশ্যই তারা আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এবং তারা যেটা করেছে এটা একটা জঘন্যতম কাজ করেছে। আমরা অতীতে দেখেছি, আপনি জানেন যে আপনার আবরার হত্যা নিয়ে আমরা সবাই কষ্ট পেয়েছি। কারণ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম, অনেকের প্রতিক্রিয়া ছিল যে সে একজন মেধাবী ছাত্র ছিল। তা মেধাবী ছাত্র মরলে আমরা কষ্ট পাবো, কিন্তু একজন ভারসাম্যহীন লোক মরলে আমাদের আরো বেশি কষ্ট পাইতে হবে। আমাদের কথা হলো যে, আমার যে মূল কথা হচ্ছে যে, যে কোনো হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হোক, আইন আইন বাস্তবায়নকারী সংস্থার হাতে অথবা সাধারণ মানুষের হাতে। মব জাস্টিস বলতে কোনো কিছু নেই। এগুলাকে মানে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আজকে যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের সুষ্ঠু এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, সর্বোচ্চ বিচার আমি একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করি। থ্যাংক ইউ ভাই। আমরা আবার একটু ইমানুয়েল ভাইয়ের দ্বারা কিছু জানতে চাচ্ছি। সেটা হলো ভাই, বর্তমান তো আর্মি পাওয়ারে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, নর্মাল পাওয়ার না, আর্মি মোর দ্যান পাওয়ার ফর ইন বাংলাদেশ নাও, আমি মনে করি। বাট এই আর্মি মাঠে থাকা অবস্থায় যে এত বড় একটা ঘটনা ঘটলো, আর্মির কি কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন আপনি? থ্যাংক ইউ। আসলে আর্মির যে পাওয়ার দেওয়া হয়েছে সেটা সারা বাংলাদেশের সব জায়গায়, যখন যেখানে অশান্তি সৃষ্টি হবে, জানমালের প্রতি হুমকি আসবে, তাদের কাছে যখন কোনো কমপ্লেন আসবে বা কমপ্লেন আসলো না, তারা দেখতে পেলো কোনো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, অঘটন ঘটতে যাচ্ছে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে যাচ্ছে, তারা ওইসব জায়গাতে হস্তক্ষেপ করবে। যেখানে ম্যাজিস্ট্রেট থাকা লাগবে না, তাদের একজন কমিশন অফিসার হলেই চলবে। আশা করি আপনি যখন যেখানে যাবে, তাদের মোটামুটি ওই ধরনের একজন কমিশন অফিসার, হয়তো সেকেন্ড লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট একজন সাথে থাকবে, অথবা ক্যাপ্টেনই থাকতে পারে, ওইভাবেই যাবে।
মানে এই ঘটনাটা কিন্তু ঘটেছে তো ঢাকা ইউনিভার্সিটির একটা হলের ভিতরে। তো অবভিয়াসলি আর্মি তো আর হলের ভিতরে যাবে না বা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাবে না। তাদের রিকোয়েস্ট হতো যদি তারা ডিউটিতে থাকেও ঢাকা ইউনিভার্সিটির সামনে আশেপাশে থাকবে। এখন কথা হচ্ছে তারা ওইসব বিষয়ে অফকোর্স তাদের যে পাওয়ার আছে সেটাতে তারা হস্তক্ষেপ করতে পারবে, বাট এটা শর্ত সাপেক্ষে যে তারা তো জানতে হবে, কেউ না কেউ তাদেরকে ইনফর্ম করতে হবে যে এখানে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে তারা এসে তাদের সেই ক্ষমতা অ্যাপ্লাই করবে। এখন সেরকম কিছু তো আমার জানা মতো আর্মিকে কিন্তু তো ফোন করে বলে নাই যে এরকম এই লোকটাকে মেরে ফেলতেছে সবাই, হ্যাঁ আপনারা আসেন। আর শোনা যাচ্ছে পুলিশকে পরে ফোন করা হয়েছে, পুলিশ এসেছে। জিনিসটা এটা ঠিক আর্মির পর্যায়ে যায় না, বাট আর্মি জানতে পারলে এটা শুধুমাত্র আর্মি এসে যে রক্ষা করবে তা না, সাধারণ জনগণের একটা দায়িত্ব আছে যদি কেউ বুঝে যে এখানে একটা শৃঙ্খলা বিঘ্নিত হবে, একটা মানুষকে হত্যা করা হবে, তাহলে মানুষের একটা দায়িত্ব থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ইনফর্ম করা। ইনফর্ম করার পরে যদি আর্মি আসে না আসে, এসে কিছু করতে না পারে বা না আসে, তখন আর্মিকে কোয়েশ্চেন করা যায় যে আপনারা তো ডিউটি পালন করেন না। এই মুহূর্তে আর্মির প্রসঙ্গ টানাটা আমার মনে হয় না খুব একটা যুক্তিসঙ্গত। কিন্তু এটা ঠিক বলেছেন যে আর্মির মাসে থাকা অবস্থায় তো সাধারণ মানুষের ভিতরে একটা ভয়ভীতি থাকা উচিত যে কিছু একটা করলে আর্মি আছে, আর্মি ধরবে, কাজে আমরা এইসব না করি। কিন্তু মনে হচ্ছে যেন মানুষ অন্যান্যবারের মতো এবারও আর্মি নামানো হলো, তারপর ভয়ভীতিটা যেমন মানুষের ভিতরে একটু কমে গেছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ এখন ইমাদ ভাই, আপনাদের কথা শুনে ভালো লাগলো। ইউসুফ ভাইয়ের কাছে আমি আবার একটু আসবো। ব্যারিস্টার ইউসুফ সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে কি আইনের শাসন আছে মনে করেন আপনি? একটু ব্যাখ্যা দিবেন কাইন্ডলি, আপনার বাংলাদেশে আইনের লোক হিসাবে। এবং বাং- আপনার ছোট্ট বাংলাদেশে করে আরেকটু প্রশ্ন, দুইটা প্রশ্ন আপনার কাছে, এই একটা প্রশ্ন একটু নোট করবেন। আর একটা প্রশ্ন হলো, আম, এই যে তোফাজ্জল রে মেরে ফেললো, সে কিন্তু মরে নাই, মানে নর্মাল মৃত্যু না। এই যে খুনি, সে কোন কোন ধারায় বা কি কি বিচার হওয়া উচিত তার, এবং বাংলাদেশে এইটা থেকে আমরা মুক্তি পাবো? ধন্যবাদ আব্দুল মমিন ভাই, আসলে ঠিক বলেছেন। বাংলাদেশে আমরা আপাত দৃষ্টে যা দেখছি দীর্ঘ মানে 5ই অগস্টের পর থেকে বাংলাদেশে যেরকম ধরে আমরা যে এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশের বলা হচ্ছিল যে বাংলা দ্বিতীয় স্বাধীন, সেই ক্ষেত্রে আসলে এটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ দেখা যাচ্ছে যে আমরা যেই টাইরেন্টের বিরুদ্ধে এত আন্দোলন, এত বিপ্লবের পরে আবার নতুন একটা টাইরেন্ট হতে যাচ্ছে কিনা, এটা একটা আমাদের একটা ভয়ের বিষয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা আছে, তারা কি আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে কিনা। এটা একটা অবশ্যই একটা বিগ প্রশ্ন। এবং বিভিন্ন জায়গায় যে অস্থিতিশীলতা, বিভিন্ন স্থানে যেভাবে হত্যাকাণ্ডগুলো বা বিচার বহির্ভূত যেসব আহ, সমস্যাগুলো হচ্ছে, এই বিষয়তে আমার একটা ডাউট রয়েছে যে আইনের শাসন আসলে ঠিকভাবে চলছে না। এবং আমরা যেটা জানতে পেরেছি, পুলিশের বিভিন্ন কর্মকর্তারা তারা কাজ, তাদের ডিউটি আসলে ঠিকমতো পালন করছে না। এই জন্যই তো সরকার যেটা দেখলাম যে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছে। তারপরেও আমরা কিন্তু এটা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি না। মানুষের মধ্যে ভয় ভীতি আগের মতো যেরকম একটা ভীত থাকার কথা, সেরকম কোনো লক্ষণ নেই। এবং আপনি এটা ঠিক বলেছেন, এখন যদি এই ধরনের চলতে থাকে তাহলে আইনের শাসন নিয়ে একটা প্রশ্ন আপনার মতো আমার মতো অনেকেই করবে যে আসলে বাংলাদেশে আইনের শাসন আছে কি না। এবং বাংলাদেশে অতীতে যেটা ছিল যে মানুষ কথা বলতে পারতো না, মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন বা সমস্যাগুলো ছিল, নানা ধরনের নানাভাবে অত্যাচার নির্যাতন চলেছে, তাহলে এখন তো তার ব্যতিক্রম আমরা কিছু দেখতে পাচ্ছি না। এবং আপনি যেটা বললেন আরেকটা প্রশ্ন যে এই এই যে আজকে যে হত্যাকাণ্ড বা গতকালকে আজকে তো ঘটনা, গতকাল রাতে যে হত্যাকাণ্ডটা ঘটলো, সেটার বিচার কি হওয়া উচিত? আমি অবশ্যই মনে করি এদের বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে বাংলাদেশে ল আছে, কোর্ট আছে, অবশ্যই দণ্ডবিধি অনুসারে তাদের শাস্তি হওয়া উচিত। এটা অবশ্যই মৃত্যুদণ্ড, যেটা ব্যারিস্টার হক ইমানুল হামিদ যেভাবে বলেছিলেন যে এটা অবশ্যই ঠান্ডা মাথায় একটা হত্যাকাণ্ড। তারা তাকে খাওয়াইয়েছে, আবার তাকে পিটিয়েছে, আবার তারা মনে হয় মজা করে করে মেরেছে। যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, তারা এটা মানে এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে যে এই লোকটা পাগল বা তাকে মারতে পারি, ইজ নট এ প্রবলেম। এই যে একটা মানে মানুষ হত্যা করার যে একটা হোলি খেলা, এই যে একটা উল্লাস, এটা 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 অবশ্যই একটা কঠিন শাস্তি হওয়া উচিত।
আমি মনে করি যে বাংলাদেশের প্রচলিত আইন অবশ্যই এটার আগে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে আমি মনে করি, যেহেতু এটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। থ্যাংক ইউ ভাই। আম, ইমানুল হক ভাই, আপনার কাছেও আমার একই প্রশ্ন ব্যারিস্টার সাহেব, যে বাংলাদেশে কি আইনের শাসন আছে? এবং বাংলাদেশে যে এই বর্তমান সিচুয়েশন যে দিক যাচ্ছে, দীর্ঘ 15 বছর শাসন দেখছি আমরা, আজকে 1 মাস 20 দিন বলেন 15 দিনের বলেন আমরা একটা শাসন দেখতেছি, কিন্তু এই আমরা কি আইনের শাসন আদৌ দেখতেছি বা আইনের শাসন আমরা পাবো বাংলাদেশে? এবং এই হত্যাকাণ্ডে যারা ঘটিয়েছে তাদের কি হওয়া উচিত, তারা কোন দ্বারা যাইতে পারে? থ্যাংক ইউ আব্দুল মোমেন ভাই। আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশে কি আইনের শাসন আছে, বা আমরা এটা আছে বলে কি এটা প্রতীয়মান হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি যে আইনের শাসন আছে? এখন আপনার এই প্রশ্নের উত্তর আসলে এটা বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে, হয়তো সাধারণ মানুষের কাছে মনে হবে যে আইনের শাসন নাই, বা যদি আমাকে লয়ার হিসাবে এটা বলতে বলেন, আমি বলবো আইনের শাসন আছে। আইনের শাসন আছে বলেই আজকে যে ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটার জন্য একটা কমিটি করা হয়েছে। তাদেরকে যেহেতু থানায় নিয়ে যাওয়া হয়েছে, তারা পেনাল কোডের নির্দিষ্ট যে ধারা আছে সেই ধারায় তাদের অবশ্যই ইনভেস্টিগেশনের পরে চার্জ আনা হবে। বাট চার্জ আনার পরে আপাতত তাদেরকে তো পুলিশে সোপর্দ করা হয়েছে, তারা হয়তো কোর্টে উঠবে। সো অবশ্যই এই বিষয়ে বলতে হবে যে আইন আছে বলেই তো অ্যারেস্ট হয়েছে নাকি। অবশ্যই এখন ওভারঅল বাংলাদেশের সিচুয়েশনে আইনের শাসন আছে, কিন্তু অফকোর্স আইনের শাসন আছে। আইনের শাসন আছে বলেই তো মনে করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো লোক ধরা খেলো, কোর্টে গেল, আবার বেইল পেল, আবার জেলে গেল। হ্যাঁ, তারপরে আরো 2জন সাংবাদিক, বাবু সাহেব, তারপরে শ্যামল দত্ত ধরা খাইলেন, এখন কবির সাহেবও ধরা খাইলেন, আপনার আসাদুজ্জামান নূরও ধরা খাইলেন। আইনের শাসন যদি না থাকতো তাহলে ওনারা কি অ্যারেস্ট হইতো? ওনারা কি কোর্টে যাইতো, জেলে যাইতো? আর সালমান এফ রহমান তো আসেনি। তারপরেও কি দুর্নীতির বিরুদ্ধে যে মামলাগুলা হচ্ছে, আগে সরকারের মন্ত্রী, আমলা, এমপি এদের বিরুদ্ধে এগুলো কি হইতো? অফকোর্স এগুলো হইতো না। আইনের শাসন আছে বলেই হচ্ছে। কোর্ট তো ঠিক মতো বসতেছে, ম্যাজিস্ট্রেট কোর্ট বসতেছে, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, হাইকোর্ট, সব কোর্টই ঠিক মতো ফাংশন করতেছে। পুলিশ যেটা প্রাইমারি ল এনফোর্সমেন্ট অর্গানাইজেশন, সেখানেই একটু প্রবলেম হচ্ছে, এদের মোটিভেশন নাই একেবারে। এটা খুবই স্বাভাবিক যে এত কম সময়ে তারা মোটিভেটেড হবে, আবার নতুন করে অস্ত্র ধরবে, ট্রেনিং ধরবে, আসামি ধরবে, দৌড়াদৌড়ি করবে, হাজির করবে। তাদের লজিস্টিক অনেকটা নষ্ট হয়ে গেছে। আন্দোলনের সময় তাদের গাড়ি টাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে তাদের যে একটা কাঠামো ছিল, পুলিশের নিচের লেভেলের সিপাহী, তারপরে একজন এসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর থানার চার্জে, সেই কাঠামোটা তো অনেকে ভেঙে গেছে। যারা আছে তাদের ভিতরে আবার রদবদল হয়েছে। রদবদল হওয়ার পরে তারা 15 বছর 16 বছরে একসাথে 100% লয়াল ছিল শেখ হাসিনার গভর্নমেন্টের প্রতি। এখন যে সরকার আসছে, এই সরকারের প্রতি লয়্যালটি আসতে সময় লাগবে, এবং এটা 100% লয়্যালটি আসবেও না এই পুলিশের। কারণ হচ্ছে তারা চিন্তা করবে এই সরকার তো মাত্র হয়তো 6 মাস বা 1 বছরের একটা টেম্পোরারি গভর্নমেন্ট। হ্যাঁ, তো এইভাবে ঢিলাঢালা ভাবে তারা কাজ চালাবে, এটা কিছুদিন চলবে। এখানেই সমস্যাটা। এখন পুলিশ মাঠে নাই, আর এখন পুলিশ মাঠে খুব একটা সক্রিয় হয়ে যদি আবার নামে, তো পুলিশ নামা মানেই হচ্ছে ব্যাপকভাবে অ্যারেস্ট করা, আবার তাদেরকে লাঠিপেটা করানো, যেখানে মিছিল হয়, মিটিং হয়। এখন পুলিশ ওই একটা হাতে নিলেও সাধারণ জনগণ ওটা ভালোভাবে দেখবে না, তাদের বিরুদ্ধে ক্ষেপবে। সেক্ষেত্রে পুলিশ একটু স্লো হওয়াটাই স্বাভাবিক, এবং এটাই এই মুহূর্তে মনে হয় করণীয়। তবে পুলিশের যে গ্যাপটা আছে, তারা অ্যাক্টিভ না হওয়ার কারণে দেশের 17 কোটি মানুষ ছিল 5ই আগস্টের আগে, মানুষ তো ঠিকই আছে, পুলিশের সংখ্যা কিন্তু এরপরে কমে গেছে। পুলিশের যে লজিস্টিক, যে তাদের যে যানবাহনের সুযোগ সুবিধা, সেটা কমে গেছে। তাদের বিভিন্ন থানা এখনো ওই যে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেগুলো, সেগুলো ঠিক মতো সবকিছু বসে নাই, চেয়ার টেবিল বসে নাই। হ্যাঁ, তাদের অনেক সময় ফোনের লাইন টাইন নষ্ট হয়ে গেছে। তো সেগুলাও একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আপাতত হয়তো সেনাবাহিনী মাঠ পর্যায়ে হেল্প করবে। হ্যাঁ,
কিন্তু পুলিশের কাজ আর আর্মির সেনাবাহিনীর কাজের ভিতর ব্যবধান আছে। পুলিশ জানে কিভাবে একটা কেসের এন্ট্রি নিতে হয়, হ্যাঁ, কেসটা কিভাবে সাজাতে হয়, কিভাবে কোর্টে চলতে হয়। আর্মির অফিসাররা ওই বিষয়ে ট্রেনিং না, তারা জানে না কিভাবে একটা লিখতে হয়। সেই ক্ষেত্রে একটা ধীর গতি থাকবে আরো কিছুদিন, এক সময় এটা কাটিয়ে উঠে যাবে। এখন থ্যাংক ইউ ভাই। ফাইনাল কথা যে জি। যারা তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত, বা অফকোর্স তারা ঠান্ডা মাথায় ছেলেটাকে মেরেছে, এটা তো মার্ডার হিসেবেই আমি বিবেচনা করব, যে এটা ফার্স্ট ডিগ্রি মার্ডার। আমার পেনাল কোডে 103 থেকে 104-5 বাংলাদেশে। তো সেই মার্ডারের শাস্তি চার্জই তাদের জন্য আসবে, এবং ওইটাই মনে হয় রাইট। ছেলেগুলা যে কাজ করেছে তাদের পুরো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরা সবগুলা যারা হত্যা করে তারা যে স্টুডেন্ট হয়ে থাকে সত্যিকার, তারা তো একদম প্রাপ্তবয়স্ক আহ, সুস্থ মানুষজন। হ্যাঁ, তারা সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে সচেতন, সাধারণ মানুষ সচেতন, তারা একটা আন্দোলন করে। তাদের তো এরকম ভুল ভ্রান্তি হওয়ার কোনো সুযোগই নেই। তো তাদের ক্ষেত্রে ওই আমার মনে হয় যে মার্ডার, অথবা বেশ কয়েকজন মার্ডার, বাকি যারা আছে তারা সহযোগী হিসাবে হয়তো তাদের বিরুদ্ধে চার্জ আসবে, এবং চার্জটা আসলেই ভালো, তাদের বিচারের সম্মুখীন হোক, কোর্টে উঠুক, ওই প্রক্রিয়াতেই চলুক। আমি এটা চাইবো না যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেটা আইনে বলা আছে ওইটাই হোক, বাট ওই বিচারটা যদি হয় সেটাই দৃষ্টান্তমূলক হবে। যাক, থ্যাংক ইউ ভাই। আমরাও সময় শেষ, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ প্রান্তে চলে আসছি। ব্যারিস্টার ইউসুফ রেজা ভাই, 1 মিনিটে যদি ছোট্ট করে একটু বলেন ছেলেটার, একটু সংক্ষেপে আমি বলি। এই যে তোফাজ্জেল, ওর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে 2015-তে, ওর মামা মারা গেছে 2019-এ, ওর একটা বড় ভাই ছিল পুলিশে জব করতো, সেটাও মারা গেছে 2023 সালে। সে তো বুঝতেই পারছেন। এখন আপনি একটু শর্ট করে যদি তার কিছু বলার থাকে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, তার সে খুবই অসহায় একটা লোক। তার আহ, এবং এটা দেখতে পেলাম তার একটা কাজিন, তার মামাতো বোন আহ, একটা সাক্ষাৎকারে বলছিল যে তার বাবার কাছে কে বা কে বা কারা তাকে ফোন দিয়েছিল যে আপনার ভাগিনা কিনা, বাবা, তার মেয়েটার বাবা ছিল তার মামা, এবং মামা ছিল গ্রামে। মামার কাছে দাবি করা হয়েছে 35,000 টাকা দিয়ে তাকে নিয়ে যান, নাহলে আমরা আরো বেশি মারব। তো এই জিনিসটা আসলে কষ্ট লাগে। এই ছেলেটার হয়তো মামা আছে, মামা তাও মামা চেষ্টা করেছে তার মেয়েকে দিয়ে, মামাতো বোনকে দিয়ে তাদেরকে ফোন করিয়েছে, তাদেরকে বলেছে যে সে আসলে ভারসাম্যহীন, তাকে আপনারা না মেরে তাকে আইনের আওতায়, আইন সংস্থার হাতে তুলে দেন, আপনারা তাকে মারবেন না, সে আসলে মানসিক ভারসাম্যহীন, তার কথা বারবার বলা হয়েছে। কিন্তু তারা তারপরেও শুনেনি, তাকে কিন্তু কন্টিনিউয়াস তারা অত্যাচার করেছে, তাকে মেরেছে। এই বিষয়টা আসলে মানে সহ্য করার মতো না। আমি আসলে যে ছাত্রদের এক ইউনিভার্সিটির ছাত্রদের এই যে পৈশাচিকতা, এটা আমরা আগেও দেখেছি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমরাও দেখেছি যে মানুষ, আমরা দেখেছি এরকম ধরেন এক দল আরেক দলের, এক দলের লোক আরেক দলের লোককে মারতে, মানে তাদেরকে মানুষ না মনে করতো, যেটা আমরা দেখেছি। এবং অন্য দলের লোকরা কোনো মানুষ না, ভিন্ন মতের মানুষরা কোনো মানুষ নয়। বা এখন আজকে আমরা যে যে দেখলাম, এটা কিন্তু পলিটিক্যাল হত্যাকাণ্ড না, এটা হয়েছে একটা চুরির দায়, এবং এই লোকটা, তারা এটাও জানে যে এই লোকটা ভারসাম্যহীন, তাকে আসলে এই মারা কোনোভাবে এটা জাস্টিফাই করার মতো না। এবং আমি মনে করি যারা এই মানে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি মনে করি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টার দায়িত্বে আছেন, আমি মনে করি তার এইটার জন্য জবাবদিহি করা উচিত। প্রয়োজনে এর চেয়ে আরো ছোট ব্যাপারেও কিন্তু উন্নত দেশে আমরা দেখতে পাই যে দায়িত্বশীলরা কিন্তু পদত্যাগ করে। এবং আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার এই এটা দায় স্বীকার করে ওনারা যে ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখতে পারছে না, মানুষের আইনের প্রতি শ্রদ্ধা, যে এটা যদিও এটা খুবই অল্প সময়ে জাজ করার জন্য, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারটা মাত্র অল্প দিনের, তারপরে আমি মনে করি তাদেরকে ফার্স্ট, তাদের যে প্রায়োরিটিটা হওয়া উচিত ল অ্যান্ড অর্ডারকে ঠিক করা। এই জায়গায় আমার কেন যেন মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার খুবই ব্যর্থ। তারা যেই ওয়েতে চেষ্টা করছে, কোনোভাবেই তারা এটাকে পাচ্ছে না কন্ট্রোল করতে।
তো আমি এই মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার এই বিষয়টার জন্য পদত্যাগ করা উচিত, এবং তার পদত্যাগের মাধ্যমে তার এটা দায়িত্ব, সে যে একটা দায়িত্বে অবহেলা হয়েছে এটা বোঝানো উচিত, এবং প্রয়োজনে এটা একটা এক্সাম্পলারি হিসেবে তৈরি হবে যে এই ধরনের একটা ছোট্ট কাজের জন্য, ছোট্ট একটা অপরাধে, একটা হত্যাকাণ্ডের জন্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে পারে। আমরা চাই সেই ধরনের কিছু। থ্যাংক ইউ আশা ভাই। করি আমি বুঝাতে পেরেছি। জি, আমরা সময় খুব সংক্ষিপ্ত আমাদের। ইমানুয়েল ভাই, দয়া করে আপনি একটু শর্টে কিছু বলবেন। ওর বাবা মা তো মারা গেছে, তা তো বললাম আমি আবারও। 2019, সরি 2015, 2019, 2023 একটা মানুষ, তার উপরে এই ভিতরে ব্যবধান হ্যাপেন হয়েছে। এখন আপনি এই ব্যাপারে কি বলবেন? শর্ট করে বলেন একটু দয়া করে, আমরা এটা 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 শেষ করব। নিঃসন্দেহে খুব একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা আমি এটা যে রেগুলার কোনো ঘটনা এটা না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আর আমাদের আমার কলিগ যে ব্যারিস্টার ইউসুফ যেটা বললেন যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের উপদেষ্টা এই বিষয়ে, এটা কারণে ওনাদের ব্যর্থতা এবং ওনার পদত্যাগ করা হতে, হ্যাঁ উনি এটা বলতেই পারেন, উনি বলতে পারবেন, তো আমি হয়তো এটার সাথে একমত হব না। কারণ এই নিতান্ত এগুলা অ্যাক্সিডেন্ট, এগুলো মেয়ার অ্যাক্সিডেন্ট, এগুলো প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন জায়গাতে ঘটছে। না ভাই, এবং এখানে আপনি যদি আপনার সাথে আমি কিছু দ্বিমত কথা বলবো ব্যারিস্টার সাহেব। অ্যাক্সিডেন্ট না, এটা হত্যা করা। একটু বলতে দেন, প্রতিদিন এরকম সরি। জি, আমরা শুনতেছিলাম ইমাদ ভাইয়ের কথা, বাট হয়েছে। এটা এটা পরিকল্পিত হত্যা, পরিকল্পিত ভাবে ছেলেরা করেছে। তারা টাকা চেয়েছে, টাকা পায় নাই, তাদেরকে বলা হয়েছে ছেলেটা ভারসাম্য, এটা তারা তারা করেছে তাদের মোটিভেশন নিয়ে। হ্যাঁ, তারা মার্ডারের আন্ডারেই পড়বে, কিন্তু সরকারের দৃষ্টি থেকে দিস ইজ এন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সরকারের এরকম প্রতিদিন শত শত ঘটনা ঘটছে। এখন এরকম একটা দুইটা ঘটনার কারণে যদি প্রতিদিন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে স্বরাষ্ট্র, তাহলে মোটামুটি যতদিন এই সরকার ক্ষমতা থাকবে তাদের মোটামুটি দুই এক স্বরাষ্ট্রমন্ত্রী রেডি রাখতে হবে লাইনে, যে আজকে উনি কালকে উনি পদত্যাগ করবেন। করা হয়েছে অলরেডি, এটা বিচারের এমাদ ভাই, আপনি মনে হয় আমরা আপনারে হারিয়ে ফেলেছি, জানি না। বাট আপনি যে কথাটা বলছেন রাইট, বাট আমাদের তো যা কিছু বলার দর্শক বলবে। ইউজ না হয়, কারণ এই শব্দটা মানুষকে মোটিভেট করে। জি, আশা করি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি ভাই। দর্শকের কাছেই আমাদের বিচার রইল, আইনের লোকের কাছেই আমাদের বিচার থাকলো, এবং আমরা আশা করি এটা ন্যায় বিচার পাবো সাধারণ মানুষ বা তার ফ্যামিলি। এটা আমি আশাবাদী। তাই আমরা এখানেই সমাপ্ত করি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে। আসসালামু আলাইকুম।